বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমাদের দেশের ভূ রাজনৈতিকভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটিকে অশান্ত করে রাখার জন্য একটি বিদেশি শক্তি বারবার চেষ্টা করে আসছে এবং আমাদের দেশের ভিতর বিশ্বাসঘাতক সৃষ্টি করে তারা বারবার শান্তিপ্রিয় জনগোষ্ঠীকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছে। আমরা বর্তমানে লক্ষ্য করছি পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রের একটি ছায়া নেটওয়ার্ক কাজ করছে, যা আঞ্চলিক নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বাস্তবতায় একটি অস্বস্তিকর সত্য বারবার সামনে আসছে। অবৈধ অস্ত্র ও বিচ্ছিন্নতাবাদ কখনোই নির্দিষ্ট সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ চিটাগং হিল ফ্ল্যাটস ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলগুলো আজ একটি জটিল আন্তঃসংযুক্ত নিরাপত্তা বলয়ে পরিণত হয়েছে, যেখানে ইতিহাস, ভূরাজনীতি এবং দুর্বল সীমান্ত ব্যবস্থাপনা একসাথে মিলে তৈরি করেছে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা। ৮০ দশকে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র আন্দোলনের উত্থান ছিল এই সংকটের একটি গুরুত্বপূর্ণ সূচনা বিন্দু। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং তার সশস্ত্র শাখা শান্তিবাহিনী ধীরে ধীরে একটি সংগঠিত গেরিলা বাহিনীতে রূপ নেয়। বিভিন্ন গবেষণা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ অনুযায়ী ১৯৭৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এই চলা সংঘাতে প্রায় ৮,০০০ থেকে ১০,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়। এই দীর্ঘ সংঘাতে আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তার অভিযোগে বহুবার উঠে এসেছে। সেই সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ত্রিপুরা, মিজোরাম ও নাগাল্যান্ড নিজেদের আভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাপক সমীকরণের মধ্যে ছিল। তা ছিল সামরিকরণ প্রক্রিয়া। এই প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকাগুলোতে অস্ত্র ও গোলাবারুদের বড় মজুদ তৈরি হয়। বিভিন্ন গোয়েন্দা বিশ্লেষণ এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রের একটি অংশ বিভিন্ন চোরাচালান নেটওয়ার্কের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে। শান্তিবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করে সেই সময় ব্যবহৃত অস্ত্রের মাধ্যমে 7.62 মিলিমিটার ক্যালিবারের রাইফেল এবং SLR অর্থাৎ সেলফ লোডিং রাইফেল উল্লেখযোগ্য। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী অভিযান, বিশেষ করে ৮০ ও ৯০-এর দশকে পরিচালিত বিভিন্ন অপারেশন এই সশস্ত্র কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পাশাপাশি রাজনৈতিক সমাধানের পথ উন্মুক্ত হয়। অবশেষে ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় বিতর্কিত পার্বত্য শান্তি চুক্তি, যা পুরো অবস্থার একটি মোড় পরিবর্তন করে। তবে চুক্তি পরবর্তী সময়ে ২,২০০-টিরও বেশি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয় এবং প্রশাসনিক শূন্যতা নতুন কিছু সশস্ত্র গোষ্ঠীর উত্থানের সুযোগ তৈরি করে দেয়, যেমন UPDF ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এবং সাম্প্রতিককালে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF। পার্বত্য চুক্তিটি বিভিন্ন কারণে বিতর্কিত হয় এবং সেই চুক্তির অনেক কিছুই আমাদের সংবিধানের সাংঘর্ষিক হবার কারণে পুরোপুরিভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে তা জরুরি ভিত্তিতে পুনর্মূল্যায়ন করা দরকার এবং সরকারের এদিকে নজর দেওয়া উচিত। বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়েছে মিয়ানমারের আভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সীমান্তবর্তী অঞ্চলগুলো কার্যত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই শূন্যতায় গড়ে উঠেছে একটি অস্ত্রের উন্মুক্ত বাজার, যেখানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সহজেই অস্ত্র সংগ্রহ করতে পারছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই অঞ্চলে AK সিরিজের রাইফেল, রকেট লঞ্চার এবং আধুনিক গোলাবারুদের অবাধ প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে।
মণিপুর এবং পার্বত্য চট্টগ্রামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হয়েছে জাতিগত ও ভৌগোলিক বাস্তবতার কারণে। মণিপুরের কুকি জনগোষ্ঠী এবং পার্বত্য চট্টগ্রামের বম, পাংখো ও লুসাই জনগোষ্ঠী বৃহত্তর জো জাতিগোষ্ঠীর অংশ। এই সাংস্কৃতিক ও জাতিগত সেতুবন্ধন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সহযোগিতা সহস্তর করেছে। নিরাপত্তা বিশ্লেষণে দেখা যায়, এক দেশের নিরাপত্তা বাহিনী যখন অভিযান পরিচালনা করে তখন এইসব গোষ্ঠী সহজেই সীমান্ত অতিক্রম করে অন্য দেশে আশ্রয় নেয়। চোরাচালান এই নেটওয়ার্কের একটি প্রধান স্তম্ভ। দুর্গম পাহাড়ি সীমান্ত, দুর্বল নজরদারি এবং সীমান্তবর্তী জনগোষ্ঠীর আন্তঃসম্পর্কের কারণে একটি শক্তিশালী স্মাগলিং করিডোর গড়ে উঠেছে। মিয়ানমার সীমান্ত দিয়ে আসা অস্ত্র মণিপুর হয়ে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে, আবার বিপরীত দিকেও একই প্রবাহ বিদ্যমান। এর সাথে যুক্ত হয়েছে মাদক অর্থনীতি, বিশেষ করে আফিম চাষ। সাম্প্রতিক অভিযানে বান্দরবনের আলীকদম সীমান্তে উল্লেখযোগ্য পরিমাণ আফিম ক্ষেত ধ্বংস করা হয়েছে, যা এই অঞ্চলের অপরাধ অর্থনীতির বিস্তারকে নির্দেশ করে। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আসে, যে কোনো রাষ্ট্র যদি স্বল্পমেয়াদী ভূরাজনৈতিক স্বার্থে সীমান্তবর্তী অঞ্চলে অস্থিতিশীলতা উস্কে দেয় বা তার সহনশীলতার দৃষ্টিতে দেখে, তার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া অবিসম্ভাবী। দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি সেই বুমেরাং প্রভাবের একটি উদাহরণ, যেখানে অতীতে গড়ে ওঠা অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ নেটওয়ার্ক আজ নিজ নিজ রাষ্ট্রের জন্যই হুমকি হয়ে দাঁড়াচ্ছে। অতএব পার্বত্য চট্টগ্রাম, মণিপুর এবং মিয়ানমারকে ঘিরে যে নিরাপত্তা বাস্তবতা তৈরি হয়েছে তা আসলে একটি ট্রান্সন্যাশনাল সিকিউরিটি কমপ্লেক্স, যেখানে এক দেশের অস্থিরতা খুব দ্রুত অন্য দেশের ভেতরে ছড়িয়ে পড়ে। এই বাস্তবতায় একক রাষ্ট্রের সামরিক অভিযান বা সীমান্ত কঠোর করা দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং এটি একটি বহু মাত্রিক সমন্বিত এবং দীর্ঘমেয়াদী কৌশল দাবি করে। প্রথমত, আঞ্চলিক সহযোগিতা শুধু আনুষ্ঠানিক কূটনীতিক কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটি হতে হবে কার্যকর ও অপারেশনাল। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে একটি ত্রিপাক্ষিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি, যেখানে নিয়মিত যৌথ বৈঠক, হটলাইন যোগাযোগ এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য বিনিময়ের ব্যবস্থা থাকবে। অতীতে দ্বিপাক্ষিক পর্যায়ে কিছু সীমিত সহযোগিতা দেখা গেলেও বর্তমান জটিল বাস্তবতায় সেটি যথেষ্ট নয়। বিশেষ করে সীমান্তবর্তী হটস্পট অঞ্চলগুলো চিহ্নিত করে সেখানে যৌথ নজরদারি বা সমন্বিত টহল ব্যবস্থার মতো উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। দ্বিতীয়ত, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়ন এখন সময়ের দাবি। শুধুমাত্র জনবল বাড়িয়ে নয়, বরং প্রযুক্তি নির্ভর নজরদারি, যেমন ড্রোন, স্যাটেলাইট ইমেজিং, গ্রাউন্ড সেন্সর এবং স্মার্ট ফেন্সিং ব্যবহার করে সীমান্তকে কার্যকরভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। পার্বত্য চট্টগ্রাম ও উত্তর পূর্ব ভারতের দুর্গম ভূপ্রকৃতি ঐতিহ্যগত সীমান্ত নিয়ন্ত্রণকে দুর্বল করে দেয়। ফলে টেকনোলজি ড্রিভেন বর্ডার ম্যানেজমেন্ট ছাড়া এই চোরাচালান ও অনুপ্রবেশ রোধ করা প্রায় অসম্ভব। তৃতীয়ত, গোয়েন্দা তথ্য বিনিময়কে আরও গভীর ও বিশ্বাসভিত্তিক করতে হবে। বর্তমান বাস্তবতায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো অত্যন্ত দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করে এবং সীমান্ত পেরিয়ে আশ্রয় নেয়। ফলে শুধুমাত্র জাতীয় গোয়েন্দা সংস্থার সীমাবদ্ধ তথ্য দিয়ে কার্যকর অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে। একটি যৌথ গোয়েন্দা সমন্বয় সেল গঠন করা যেতে পারে, যেখানে সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্ত্র পাচারের রুট এবং অর্থায়নের উৎস সম্পর্কে তথ্য তাৎক্ষণিকভাবে শেয়ার করা হবে। চতুর্থত, এই সংকটের একটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। সীমান্তবর্তী জনগোষ্ঠী যারা প্রায়ই উন্নয়ন বঞ্চিত এবং রাষ্ট্রীয় সেবার বাইরে থাকে, তাদের অনেকেই জীবিকার তাগিদে চোরাচালান বা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ফলে শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেই হবে না, বরং এই অঞ্চলে টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা
ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে জনগণকে মূল ধারায় নিয়ে আসতে হবে। সিকিউরিটি উইথ ডেভেলপমেন্ট, এই ধারণাটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। পঞ্চমত, মিয়ানমারের বর্তমান অস্থিতিশীলতা এই পুরো সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশটির আভ্যন্তরীণ সংঘাত এবং প্রশাসনিক ভাঙনের ফলে সীমান্তবর্তী অঞ্চলগুলো কার্যত নো ম্যানস ল্যান্ড এ রূপান্তরিত হয়েছে, যা বিদ্রোহী গোষ্ঠী ও অস্ত্র ব্যবসায়ীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। এই পরিস্থিতিকে আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্যোগ যেমন আসিয়ান বা জাতিসংঘের মাধ্যমে একটি রাজনৈতিক সমাধান খোঁজার প্রচেষ্টা এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবশেষে, রাজনৈতিক সদিচ্ছাই এই পুরো প্রক্রিয়ার মূল চালিকা শক্তি। ইতিহাস দেখিয়েছে, স্বল্পমেয়াদী কৌশলগত সুবিধার জন্য যদি কোনো রাষ্ট্র পরোক্ষভাবে অস্থিতিশীলতা সহ্য করে বা উৎসাহিত করে, তবে তার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া অত্যন্ত নেতিবাচক হয়। দক্ষিণ এশিয়ার বর্তমান বাস্তবতা সেই শিক্ষাকেই পুনরায় স্মরণ করিয়ে দেয়। পারস্পরিক সন্দেহ ও প্রতিযোগিতার পরিবর্তে যদি আস্থা, সহযোগিতা এবং যৌথ নিরাপত্তার ধারণা প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই ছায়াযুদ্ধ ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক সংকটের রূপ নিতে পারে। অতএব এখনই সময় একটি সমন্বিত, বাস্তবমুখী এবং দূরদর্শী উদ্যোগ নেয়ার, যেখানে নিরাপত্তা, উন্নয়ন এবং কূটনৈতিক সহযোগিতা একসাথে কাজ করবে। অন্যথায় সীমান্তের এই অদৃশ্য সংঘাত একদিন দৃশ্যমান অস্থিরতায় রূপ নিয়ে সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে গভীরভাবে বিপন্ন করে তুলবে। এই বিষয়টির প্রতি আমাদের সরকারের অগ্রগণ্যতার ভিত্তিতে নজর দিয়ে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং আঞ্চলিকভাবে বিষয়টিকে নেতৃত্ব প্রদানের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।